শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। একে অপরের ভূমিতে সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে আরও এগিয়ে গেল রাশিয়া ও ভারত। বদলে যেতে পারে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য। সচিবের মৃত্যু ম্যালেরিয়ার শঙ্কা বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখনও পুরোপুরি নির্মূল না হলে ঢাকুই শঙ্কা নেই। আবারও হরমুজ বন্ধ করল ইরান। নিষেধাজ্ঞা অমান্য করলে হামলার হুমকি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ভারত ও রাশিয়া একে অপরের ভূখণ্ডে সেনা মোতায়েনের পথে আরেক ধাপ এগোল। এজন্য একটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করেছে, যেটির অধীনে সর্বোচ্চ ৩,০০০ সেনা সদস্য মোতায়েন করতে পারবে বন্ধুপ্রতিম দেশ দুটি। একে অপরের দেশে সেনা পাঠানোর পাশাপাশি এ চুক্তি অনুযায়ী জাহাজ ও যুদ্ধবিমানও একে অপরের ভূখণ্ডে মোতায়েন করা যাবে বলে রাশিয়া টুডে জানিয়েছে। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং গভীর প্রতিরক্ষা সহযোগিতার প্রতিফলন ঘটাতে দেশ দুটি এমন পদক্ষেপ নিয়েছে বলে খবরে বলা হয়েছে। উভয় দেশের মধ্যে সামরিক সরঞ্জাম সরবরাহ ও লজিস্টিক সহায়তার আইনি কাঠামো, পারস্পরিক লজিস্টিক সহায়তা বিনিময় চুক্তি RELOS এর আওতায় যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ ও মানবিক মিশন পরিচালনার সুযোগও রাখা হয়েছে। স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ডিসেম্বরে ভারত সফরের সময় মস্কো ও নয়াদিল্লির মধ্যে একটি আন্তঃসরকারি চুক্তি অনুমোদন করে একটি আইনে সই করেন, যেটির লক্ষ্য ছিল সামরিক বাহিনী মোতায়েন, বন্দরগুলোতে যুদ্ধজাহাজের নোঙর করা এবং দুই দেশের সামরিক বিমানের জন্য আকাশসীমা ও বিমান ঘাঁটির অবকাঠামো ব্যবহারের একটি কাঠামো প্রতিষ্ঠা করা। সম্প্রতি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাংলাদেশ সরকারের এক সচিব পর্যায়ের কর্মকর্তা মারা গেছেন। প্রায় ভুলে যাওয়া এক রোগে এত উচ্চ পর্যায়ের কর্মকর্তার মৃত্যুর ঘটনায় জনমনে দেখা যাচ্ছে শঙ্কার ছায়া। যেখানে ঢাকার মতো শহরে কয়েক মিনিটে অন্তত একটি মশা দংশন করে, যেখানে ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগের শঙ্কা হওয়াটাই স্বাভাবিক। যদিও সেই কর্মকর্তা আফ্রিকার দেশ ক্যামেরুন সফর থেকে ফিরে আসার পর জ্বরে আক্রান্ত হন, যে এলাকাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। জ্বরের এক পর্যায়ে প্লাটিলেট কমে যাওয়ায় সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সচিব। শুক্রবার সকালে তার মৃত্যুর পর মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ম্যালেরিয়া শনাক্ত হওয়ার খবর জানানো হয়। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, যেসব দেশে ম্যালেরিয়া রোগ এখনও আছে তার মধ্যে ক্যামেরুন একটি, এবং সেখানকার ভ্যারিয়েন্টও অত্যন্ত শক্তিশালী। কিন্তু প্রশ্ন উঠছে, ক্যামেরুন বা ম্যালেরিয়া আছে এমন কোনো দেশ থেকে আক্রান্ত হয়ে দেশে আসার পর কাউকে অ্যানোফিলিস জাতীয় মশা কামড় দিলে ওই জীবাণু ছড়াতে পারে কিনা? একই সাথে রাজধানী ঢাকায় অ্যানোফিলিস জাতীয় মশা আছে কিনা এবং থাকলে তা ম্যালেরিয়া জীবাণুবাহী কিনা, অর্থাৎ সব মিলিয়ে ঢাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি আসলে কতটা আছে বা আদৌ আছে কিনা। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক মোহাম্মদ হালিমুর রশিদ বলছেন, ঢাকা থেকে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি মোটেও নেই। তবে কীটতত্ত্ববিদরা অবশ্য বলছেন, ঢাকায় অ্যানোফিলিস জাতীয় মশা আছে, কিন্তু সেই মশার ম্যালেরিয়া রোগ ছড়ানোর ক্ষমতা বা ম্যালেরিয়া জীবাণু হার কেমন তা নিয়ে গবেষণা দরকার। বাংলাদেশে সরকার ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে ম্যালেরিয়া পুরোপুরিভাবে নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। যদিও সেটি অর্জন করা সম্ভব হবে কিনা এরই মধ্যে সেই প্রশ্নও উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশের ৩ পার্বত্য জেলা এবং সীমান্তবর্তী ১৩টি জেলাকে ম্যালেরিয়া প্রবণ হিসেবে বিবেচনা করা হয়। আজ ঐতিহাসিক ১৯ এপ্রিল, চট্টগ্রাম যুব বিদ্রোহের দ্বিতীয় দিন। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার লড়াইয়ে উজ্জ্বলতম ঘটনা প্রবাহকে ঘিরে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। পাকিস্তানের মধ্যস্থতায় গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনার আগে নিজেদের দেশের জব্দ হওয়া সম্পদ ফেরত দেওয়ার দাবি জানিয়েছিলেন ইরানের নেতারা। একই সঙ্গে এই যুদ্ধে ইরানের সম্পদের ক্ষতির জন্য ক্ষতিপূরণও দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে ক্ষতিপূরণ চেয়ে একটি চিঠি লিখেছেন। ইরানের রেভলিউশনারি গার্ড কোর বা বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পর্কিত সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আলোচনার টেবিলে ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্যায়ন চালিয়ে যাচ্ছে।
রুশ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতিমা মাহাজিরানি বলেছেন, প্রাথমিক ও সতর্কভাবে করা হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $270 বিলিয়ন। তবে এই অঙ্ক আরও বাড়তে পারে। তথ্য অনুযায়ী ফাতিমা মাহাজিরানি আরও বলেন, ইরানি কর্তৃপক্ষের করা ক্ষয়ক্ষতির এই মূল্যায়নের মধ্যে ভবন ও অবকাঠামোর ক্ষতি এবং শিল্প কারখানা বন্ধ থাকার কারণে সৃষ্ট আর্থিক লোকসানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার যখন ইরানের সম্পদ জব্দ করার নির্দেশ দেন, তখন থেকে শুরু করে বর্তমান 2026 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রূপে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের ইরানি সম্পদ জব্দ করে রাখা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধবিরতির পর জব্দ থাকা সম্পদের এই বিষয়টি আবারও আলোচনায় এসেছে এবং এক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের আন্তরিকতা প্রমাণের একটি বড় পরীক্ষা হয়ে উঠেছে। ইরানি সংবাদ সংস্থা প্রেস টিভির তথ্য অনুযায়ী গত 47 বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে। এর মধ্যে তেলের রাজস্ব, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এবং বাণিজ্যিক সম্পদও রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের উপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এর আগে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ বা করিডোর খোলা রাখা হয়েছিল, সেটিও এখন থেকে বন্ধ থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ফি দিয়ে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল তা বাতিল করা হয়েছে। এদিকে ইরানের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে শনিবার রাতে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে ইয়েমেন উপকূলের বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সানা-ভিত্তিক হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে হুতিদের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল এজি লিখেছেন, সানা যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে মানুষ বা জিন কারো পক্ষেই তা আবার খোলা সম্ভব হবে না। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দুই দিনে বাজার থেকে $12 কোটি কেনার ব্যাখ্যায় বাংলাদেশ ব্যাংক বলছে, বিদেশি দায় পরিশোধের চাপ না থাকায় এবং রেমিটেন্স প্রবাহ বেড়ে যাওয়ায় রিজার্ভ বাড়াতে বিদেশি মুদ্রা বাজারে হস্তক্ষেপ করা হয়। গত বুধবার 122 টাকা 75 পয়সা দরে বেসরকারি ইসলামী ব্যাংক $7 কোটি কেনে কেন্দ্রীয় ব্যাংক। পরের দিন একই দরে 4 ব্যাংক থেকে আরও $5 কোটি কেনা হয়। দুই দিনই আন্তঃব্যাংকে ডলার কেনা বেচা হয় 122 টাকা 70 পয়সায়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সরকারি বৈদেশিক পেমেন্ট সহ অন্যান্য বেসরকারি পেমেন্টের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংক বেশ কিছুদিন ধরে বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপ করেনি। তবে সাম্প্রতিক সময়ে উক্ত পেমেন্টসমূহের চাপ কমে আসায় এবং রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান অ্যাকশন পদ্ধতির মাধ্যমে হস্তক্ষেপ করে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ইউরোপিয়ান ফুটবলে দর্শক কর্তৃক ফুটবল আর হেনস্থার ঘটনা যেন এখন ডাল ভাতে পরিণত হয়েছে। ভক্তদের নেক্কারজনক আচরণের শিকার হয়ে প্রায়ই আলোচনায় আসেন ভিনিসিয়াস জুনিয়র, অরেলিয়ান শোয়ামেনি, লামিনে ইয়ামালরা। সবশেষ দর্শকদের বাজে আচরণের শিকার হলেন লেস্টার সিটির বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। প্রতিপক্ষের মাঠ ফ্রেটন পার্কে এদিন শুরুর একাদশেই ছিলেন হামজা। 71 মিনিটে তাকে তুলে জর্ডান জেমসকে নামান লেস্টার কোচ গ্যারি রোয়েট। মাঠ ছেড়ে যাওয়ার সময় স্বাগতিক দর্শকদের রোষানলে পড়েন হামজা। গ্যালারি থেকে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে লক্ষ্য করে তির্যক মন্তব্য করতে দেখা যায় পোর্টসমাউথের দর্শকদের। তারকা ফুটবলার বিষয়টি মেনে নিতে না পেরে গ্যালারির দিকে তাকিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মাঠের পাশে থাকা পোর্টসমাউথের দর্শকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রেফারি বিষয়টি আমলে না নিয়ে উল্টো হামজাকে হলুদ কার্ড দেখান। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হল। ধন্যবাদ।